আজ যে গল্পটা বলবো, শোনার পর রাতে একা স্টেশনের পাশে দাঁড়াতে ইচ্ছা করবে না, এ আমি আগেই বলে রাখলাম। আমরা গ্রামে থাকতাম, আর আমাদের গ্রামের কাছেই ছিল একটা ছোট্ট, প্রায় ভুলে যাওয়া স্টেশন, কদমতলা। দিনে একটা লোকাল ট্রেন ছাড়া সেখানে আর কিছুই থামতো না। কিন্তু গল্পের ভয়টা শুরু হয়েছিল এক বাদলা রাতে, যখন আকাশের গর্জনে মনে হচ্ছিল যেন দুনিয়া ভেঙে পড়বে। ঘটনাটা শুনেছিলাম বহু বছর আগে, একজন পুরনো ট্রাভেলার, রমেনবাবুর মুখ থেকে। এখন সেই কথাই তোমাকে বলছি, তার গলার স্বরটাই যেন মাথায় বাজছে। রমেনবাবু বলেছিলেন, সেদিন আমার স্ত্রী মালতীকে নিয়ে শিলদা থেকে ফিরছিলাম। সকালেই বেরিয়েছিলাম, কিন্তু গ্রামে ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে গেল। হঠাৎই দেখি আকাশ কালো হয়ে উঠেছে, বজ্রপাতের আলোয় দূরের গাছগুলো থরথর করে কাঁপছে। আমরা তখন কদমতলা স্টেশনের কাছে এসে গেছি। স্টেশনটা তখন ভিজে চুপচাপ পড়ে আছে। একটা স্টেশনের লাইট জ্বলছিল, তাও কাঁপতে কাঁপতে। চারপাশে বটগাছের ডালগুলো এমনভাবে ঝুলে আছে, মনে হয় যেন ঝড়ের মাঝে কোনো দানব হাত বাড়িয়ে আছে। স্টেশন মাস্টারকে কোথাও দেখা গেল না, রমেনবাবু বলেছিলেন। মালতী বলল, কি অদ্ভুত নীরবতা রে, মনে হচ্ছে স্টেশনটা যেন কথা বলছে। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30। শেষ লোকাল ট্রেনটা আসার কথা 10:40। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, হাওয়া হু হু করে বইছে। কদমতলা স্টেশনের অন্ধকারে মাঝে মাঝে ঝড়ের বিদ্যুৎ চমকে চারপাশ আলোকিত হয়ে উঠছে, আর দেখা যাচ্ছে একটা ছিঁড়েখুঁড়ে বোর্ড, যেখানে লেখা কদমতলা। মালতী একটু নার্ভাস হয়ে হাতটা টানল। রমেন, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ? আমি কান পেতে শুনলাম, হ্যাঁ, একটা অদ্ভুত আওয়াজ, যেন প্ল্যাটফর্মের ছায়া থেকে কেউ হাঁটছে, ধীরে, টুপটাপ টুপটাপ। কিন্তু প্ল্যাটফর্মে তখন আমরা ছাড়া আর কেউ নেই। ঠিক তখনই বৃষ্টির ভেতর থেকে একটা কাপা কণ্ঠস্বর শোনা গেল, বাবু, ট্রেন ধরবেন? পেছনে ফিরে দেখি, একটা বেঁকে যাওয়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো এক বৃদ্ধ। গায়ে পুরনো মাটির রঙের কোঁচা পাঞ্জাবি, মাথায় ভিজে যাওয়া সাদা চুল। তার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। মালতী একটু পিছিয়ে গেল, কিন্তু আমি বললাম, হ্যাঁ, 10:40 লোকালটাই ধরব। বৃদ্ধ হাসলেন। সেই হাসিটা আমি কোনোদিন ভুলতে পারবো না। ভিজে ঠোঁট সরিয়ে দাঁত দেখা যাচ্ছিল, কিন্তু সেই দাঁতে কোনো রং ছিল না, যেন হাড়ের মতো ফ্যাকাশে। তিনি বললেন, শেষ ট্রেন, আজকে একটু তাড়াতাড়ি চলে আসে। সময়টা খেয়াল রেখেন। আমি তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তিনি স্টেশনে থাকেন নাকি, কিন্তু বিদ্যুৎ চমকালো, আর পরের মুহূর্তে দেখি লোকটা নেই। চারদিকে তাকিয়ে দেখলাম, কোথাও কেউ নেই, যেন বৃষ্টির ভেতর মিশে গেছেন। নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট আগেই রেললাইনের দিকে তাকিয়ে দেখি, দূরে একটা আলো আসছে। ট্রেনের হেডলাইট, কিন্তু আওয়াজটা স্বাভাবিক নয়। ট্রেনের শব্দ সাধারণত ছকছক, ঝমঝম, কিন্তু এটা শুনতে লাগলো যেন
হাওয়ার মাঝে কারো কাদার শব্দের সাথে রেললাইনের খটখট মিলেমিশে গেছে। মালতী বলল, রমেন, এই ট্রেনের আওয়াজ এমন কেমন? আমি তাকে শান্ত করলাম, ঝড়ের রাতে সবকিছুই অদ্ভুত লাগে, কিন্তু আসল অদ্ভুতটা আমরা তখনও বুঝিনি। ট্রেনটা এসে থামল, বগিগুলো একেবারে পুরো খালি, একটা লোকও নেই। সারা ট্রেনে শুধু ঝড়ের আলো আর বৃষ্টির শব্দ। মালতী তাড়াতাড়ি উঠতে চাইছিল না। সে আমার হাত শক্ত করে ধরে বলল, এই ট্রেনে কোনো মানুষ নেই। এটা ঠিক নয়, রমেন, আমি উঠব না। কিন্তু ট্রেন তো শেষ ট্রেন, না উঠলে গ্রামে ফেরা যাবে না। তাই আমি মালতীকে টেনে বগির ভেতরে নিলাম। বগির দরজা বন্ধ হতে না হতেই ট্রেনটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। ট্রেন চলতে শুরু করার পরেই আসল ভয়টা বুঝতে পারলাম। বগির ভেতর এমন ঠান্ডা হাওয়া বইছে, যেন বরফের ভেতর বসে আছি। মালতী হাত ঘষতে ঘষতে বলল, রমেন, মনে হচ্ছে অনেকগুলো মানুষ ফিসফিস করছে, শুনতে পাচ্ছ? আমি চমকে গেলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম। বগির কোণ থেকে যেন খসখস শব্দ, ফিসফাস। কিন্তু বগিতে আমরা ছাড়া কেউ নেই। তারপর ঠিক আমাদের পেছনের সিটে কেউ বসে আছে এমন শব্দ হলো। চুপচাপ, ধূপ করে। আমরা পিছনে তাকালাম, সিট খালি, কিন্তু ভিজে বসার দাগ স্পষ্ট। ট্রেন প্রায় মাঝপথে পৌঁছেছেন। হঠাৎই দরজার পাশের সিটে আলো চমকে উঠতেই দেখি সেই বৃদ্ধ, যার সাথে স্টেশনে দেখা হয়েছিল। কিন্তু এবার তার শরীর ভিজে নয়, বরং কুয়াশার মতো স্বচ্ছ। দু চোখ ফ্যাকাশে, ঠোঁট নড়ে কিন্তু কোনো আওয়াজ নেই। মালতী কাঁপতে কাঁপতে আমার হাত চেপে ধরল। আমার মুখ শুকিয়ে কাঠ। বৃদ্ধ এবার ফিসফিস করে বললেন, থামতে বলেছি, তোমরা কেন উঠলে? কথাটা বলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর বগির মধ্যেকার অন্ধকারে মিলিয়ে গেলেন, যেন ধোঁয়া ঘুরে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই ট্রেনটায় একটা অদ্ভুত ঝাঁকুনি লাগলো। পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, ট্রেনটা যে রুটে চলার কথা, সেই রুটে আমরা নেই। পুরো অন্যদিকে, এক নির্জন, অন্ধকার লাইনে চলছে ট্রেন। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, এই ট্রেন কোথায় যাচ্ছে? কিন্তু কোনো গার্ড নেই, কোনো টিটিই নেই। পুরো বগিতে শুধু সিটের দাগ, অদ্ভুত ঠান্ডা আর অজানা ফিসফিস। হঠাৎ আমার মনে পড়ল, কদমতলা স্টেশনে বহু বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। রাতের শেষ এক্সপ্রেসটা রেললাইন ভেঙে বেরিয়ে গিয়ে পুরো বগির সব যাত্রী মারা গিয়েছিল। সেই দুর্ঘটনার পর থেকে রাতে শেষ ট্রেনটাকে কেউ দেখেনি। গ্রামের লোকেরা বলতো, বাদলা রাতে সেই মৃত যাত্রীরা নাকি আবার আসে, তাদের শেষ যাত্রা শেষ করতে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমরা যে ট্রেনে উঠেছি, এটা সেই মৃত যাত্রীদের ট্রেন। মালতী কাঁদতে লাগলো, রমেন, আমরা কি মারা যাব? ওকে কোলে টেনে বললাম, না, আমি আছি। ঠিক তখনই বৃদ্ধের গলা আবার শোনা গেল, কিন্তু এবার তিনি কোথায় তা বোঝা যাচ্ছে না। দরজা খুলে দাও, না হলে ট্রেন থামবে না। কিন্তু ট্রেন চলন্ত, দরজা খুললে পড়ে যাব। আমার মাথা যেন কাজই করছিল না। হঠাৎ বগির আলো নিভে গেল।
চারপাশে ঠান্ডা কুয়াশা নেমে আসলো। ফিসফাস শব্দটা বেড়ে উঠছে। মানুষের কান্না, বাচ্চার চিৎকার, মহিলার গোঙানি, সেই মৃত যাত্রীদের আওয়াজ। আমি জানালার কাছে গিয়ে দেখি ট্রেনটা একটা বড় বাঁক নিতে যাচ্ছে। যে বাঁকেই দুর্ঘটনা হয়েছিল। মনে হচ্ছিল আবার ট্রেনটা ছিটকে পড়বে। আমি মালতীর হাত ধরে বললাম, মালতী, এখনই লাফ দিতে হবে, এখনই। সে ভয় কাঁপছিল, কিন্তু মাথা নেড়ে রাজি হলো। আমি ৩ গুনতে শুরু করলাম। ১, ২, ৩। আমরা ২ জনে দরজা ঠেলে খোলার চেষ্টা করলাম। দরজা প্রথমে খুলছিল না, যেন কেউ ভেতর থেকে টেনে ধরেছিল। কিন্তু পরক্ষণেই ধাম করে খুলে গেল। আমরা ২ জনে ঝাঁপিয়ে পড়ে গেলাম বাইরে। চোখ খুলে দেখি আমরা একটা কাঁচা রাস্তার পাশে পড়ে আছি। চারদিকে ঝড়ের বৃষ্টি থেমে গেছে। দূরে রেললাইনের দিকে তাকিয়ে দেখি কোনো ট্রেন নেই, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। মালতী জিজ্ঞেস করল, ট্রেনটা কোথায়? আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। শুধু দূরে কদমতলা স্টেশনের দিকে একটা মৃদু শোঁ আওয়াজ ভেসে এল। মনে হলো কেউ যেন বলছে, শেষ এক্সপ্রেস আবার আসবে। রমেনবাবু গল্প শেষ করে গভীর নিঃশ্বাস ফেলেছিলেন। আমরা সবাই চুপ। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি নিশ্চিত পুরো ঘটনাটা সত্যি? রমেনবাবু মাটির দিকে তাকিয়ে বলেছিলেন, মিথ্যে হলে মালতী রাতের পর রাত ভয় পেত কেন? আর আমার কাঁধে আজও কেন সেই ঠান্ডা হাতের ছাপটা রয়ে গেছে? তারপর হাতটা বাড়িয়ে দেখিয়েছিলেন। আমি স্পষ্ট দেখেছিলাম তার কাঁধের ডান পাশে একটা হাড়ের মতো ফ্যাকাশে দাগ।